আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে লাইভে আসছি, কারণ একটু বিজি ছিলাম। আমার এখন ক্লিনিকে কাজাখস্তানের পেশেন্ট আছে, এই জন্য অ্যাকচুয়ালি আমি বিজি। তো যাই হোক, লাইভে আসছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, প্রিয় ভাই বোনেরা এবং আমার ফলোয়াররা। তা আজকের টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ। দেখুন, আমি সবসময় বলি যে আমাদের বডিটা কাজ করে হোমিওস্টাসিসে, আর মানে ব্যালেন্সে কাজ করে। প্রত্যেকটা অর্গান রিলেটেড, মানে লিভার কোনো দিন একা কাজ করে না, গাট কোনো দিন একা কাজ করে না, হার্ট কোনো দিন একা কাজ করে না। আমরা এখন কত স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, হেপাটোলজিস্ট, অনকোলজিস্ট, গাইনাকোলজিস্ট, বহুত। দেখুন, আমি কিন্তু নেফ্রোলজিস্ট না, কিন্তু আমার রিকমেন্ডেশনে আমি যে কনসালটেশন করেছি, সেই রিকমেন্ডেশনে আমি দেখতেছি, কমেন্ট আমি দেখি যে অনেকে উপকৃত হয়েছেন। আমি সবসময় বলি যে আমাদের বডিটার মধ্যে কয়েকটা জিনিস মানে স্টেবল, মানে কনস্ট্যান্ট, মানে হেলথি রেশিও থাকতে হবে। একটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের রেশিও, আর একটা হচ্ছে আমাদের হেলথি পিএইচ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আপনি যদি পিএইচ হেলথি না থাকে, আপনার শরীরের প্রত্যেকটা সেলে যে বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেগুলা ঠিক মতো হবে না, আপনার এনার্জি প্রোডাকশন ঠিক মতো হবে না। দেখুন, যে কোনো শরীরের প্রবলেম, আমি কি বলেছি, আমি বলেছি যে আপনার বডি অ্যাসিডিক, এমনকি আপনার যে ব্যাক পেইন, আমি সেইটাকে বলি আপনার বডি অ্যাকচুয়ালি অ্যাসিডিক। দেখুন, আমাদের শরীর নিজে সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা তৈরি করে, স্পেশালি আমাদের পানক্রিয়াস এবং কিডনি। কিসের জন্য তৈরি করে? কিসের জন্য? কারণ হচ্ছে আমাদের ব্লাডের পিএইচ সবসময় অত্যন্ত একটা শর্ট রেঞ্জে থাকতে হবে। আমি সবসময় বলি 7.38 থেকে 7.42। দেখুন, খুব একটা সংকীর্ণ একটা রেঞ্জে থাকতে হবে। এইটা যদি না থাকে তাহলে আমাদের শরীর ফাংশন ঠিক মতো হবে না। এই জন্য আমাদের বডি নিজে বায়োকার্বনেট তৈরি করে। আমাদের শরীরে অ্যাসিড বেসিক একটা ব্যালেন্স, মানে বাফারিং সিস্টেম আছে, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং বায়োকার্বনেট। বায়োকার্বনেট আমাদের পানক্রিয়াস এবং আমাদের কিডনি তৈরি করে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যত খাবারই খাই, অর্গানিক খাবার খাই, ইনঅর্গানিক খাবার খাই, ভালো খাবার খাই, খারাপ খাবার খাই, আনন্যাচারাল খাবার খাই, যে কোনো খাবারে আমরা খাই, আমাদের শরীরে এন্ড প্রোডাক্ট হবে অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট। আমাদের শরীরে এগুলো যত বেশি জমা হবে, আমরা তত তাড়াতাড়ি বৃদ্ধ হব এবং রোগের সৃষ্টি হবে। অ্যাসিডিক এন্ড প্রোডাক্টস, দেখেন কত ধরনের অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়। কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড, এগুলা আমাদের বডিতে তৈরি হয়। আপনি এখন খেয়াল করেন, আমাদের দুইটা পথ আছে এই অ্যাসিডগুলা শরীর থেকে বের করা। পায়খানা রাস্তা দিয়ে, বুঝছেন, মানে মলের সাথে অ্যাসিড বের হয় না, বুঝছেন। আপনার এই অ্যাসিডগুলোকে আগে নিউট্রালাইজ করতে হবে, তারপরে এগুলা শরীর থেকে বের হবে আপনার ঘামের মাধ্যমে, পেশাবের মাধ্যমে এবং প্রশ্বাসের মাধ্যমে। কার্বনিক অ্যাসিড আমাদের প্রশ্বাসের মাধ্যমে বের হবে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি হবে। অন্যান্য অ্যাসিডগুলো যেমন সালফিউরিক অ্যাসিড, তারপরে আপনার অ্যামোনিয়া, তারপরে আপনার ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক, এগুলো নিউট্রালাইজ করতে হবে।
এইগুলা আমাদের বডি নিউট্রালাইজ করে, আপনার উইক সল্ট তৈরি করে। সেই সল্টগুলা পেশাবের মাধ্যমে, ঘামের মাধ্যমে আমার শরীর থেকে বের হয়। দেখেন বডি কত স্মার্ট। আমরা যত অত্যাচারই করি আমাদের বডি এগুলা কম্পেনসেট করে, যেই পর্যন্ত আমাদের কিডনি, আমাদের লাং, আমাদের স্কিন সুস্থ থাকবে সেই পর্যন্ত আপনি এগুলো থেকে মুক্ত থাকতে পারবেন। আমি বলি যে কিডনি ডিজিজ বা যে কোনো ডিজিজই হোক, মাস্ট কারণ থাকতে হবে। যে কোনো শরীরের প্রবলেমের জন্য কারণ থাকতে হবে। আমাদের ওই কারণগুলা খুঁজে বের করতে হবে, যেগুলাকে আমি বলি রুট কজেস। তাহলে আসুন যে সিকেডির রুট কজগুলা কি। আমি এটাকে ভাগ করব কয়েকটা গ্রুপে। একটা গ্রুপ হচ্ছে মাইক্রোভেসেল ডিজিজেস, মানে কি আপনার মাইক্রোভেসেল ব্লাড ভেসেলস মানে যেগুলো নষ্ট হয়, সেইগুলো কি, সেইগুলোকে আমি বলি ডায়াবেটিস টাইপ 2, স্পেশালি কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ব্লাড প্রেশার, এইগুলাকে আমি বলবো যে মাইক্রোভেসেল ডিজিজেস। এই হচ্ছে একটা গ্রুপ রুট কজ। মেইনলি আপনারা যারা সিকেডির পেশেন্ট, আপনারা দেখবেন যে এর মধ্যে আপনার কোনো না কোনো একটা রয়ে গেছে। হয় আপনার ব্লাড প্রেশার রয়ে গেছে, হয় আপনার ডায়াবেটিস আছে, হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, সামথিং একটা আপনার রয়ে গেছে। সেকেন্ড গ্রুপকে আমি বলবো যে ইমিউন সিস্টেমের সাথে জড়িত, সেটা হচ্ছে ইনফেকশনস, মানে সোজা কথা ইনফেকশন। থার্ড গ্রুপকে আমি বলবো যে মেডিকেশনস, স্পেশালি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, ব্লাড প্রেশারের ড্রাগ, আপনার গ্যাস্ট্রিকের যে ওষুধ খান সেগুলা, তারপরে আপনার অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিপ্যারাসাইটস হচ্ছেন এইসব জিনিসগুলো। এইগুলাও আপনার কিডনি ড্যামেজ করে। ফোর্থ গ্রুপকে আমি বলি আদার কজেস, মানে অন্য ফ্যাক্টর। এইগুলা কি? এইগুলা অ্যালকোহল, এইগুলাকে স্মোকিং, এইগুলোকে ডিহাইড্রেশন, মানে পানি যারা খুব কম পানি পান করেন, এবং আরেকটা কি হাই অক্সালেট ডায়েট। হাই অক্সালেট ডায়েট আমি ডিটেলস বলবো না, আপনারা ওই ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখে নেবেন, কারণ ভিডিওটা লং হতে পারে। আমি স্পেশাল কিছু ডিসকাস করবো, এই জন্য ভিডিওটা লং করতে চাই না। আপনারা হাই অক্সালেট ডায়েট কি এটা আপনারা ইন্টারনেটে একটু দেখে নেবেন। আচ্ছা, এখন যদি আমি দেখতেছি যে আমার রুট কজগুলা কি, তাই না? এখন যদি আমি রুট কজগুলা দূর করতে পারি, তাহলে যদি কোনোভাবে দূর করতে পারি, তাহলে আমি সিকিডি থেকে রক্ষা পাবো। এইখানে দেখুন, এই যে বললাম মাইক্রোভেসেল ডিজিজেস, এইটা রুট কজ কি? এইটা রুট কজ আমি বলবো সেই আবার IR ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং আমি বলবো ক্রনিক অ্যাসিডোসিস, মানে আমাদের বডি ক্রনিক অ্যাসিডিক। বুঝছেন তো কী বলতেছি? ক্রনিক অ্যাসিড মানে আমাদের যে ডায়েট, আমরা যে খাবার খাচ্ছি, আমাদের বডি অলওয়েজ কী খাচ্ছি আপনারা দেখেন, প্রচুর পরিমাণ মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, ডায়েরি খাচ্ছি, তারপরে আপনার অনেক সফট ড্রিঙ্কস পান করতেছি, বুঝছেন, বিভিন্ন ধরনের প্রসেস ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, বিভিন্ন এডিটিভস, ফুড এডিটিভস, কালারিংস, তারপর ফ্লেভারিংস, বুঝছেন, বিভিন্ন ধরনের আমরা খাচ্ছি। এইগুলা আমাদের শরীরকে ক্রনিক অ্যাসিডিক করে। এই দুইটা কারণ অ্যাকচুয়ালি আমি বলবো সত্যিকার অর্থে যে ফার্স্ট আরম্ভ হয় ক্রনিক অ্যাসিডিক কন্ডিশন বডি, এইটা থেকে আরম্ভ হবে ইনসুলিন রেজিস্ট্যান্স, এরপর আরম্ভ হবে ইনফ্ল্যামেটরি প্রসেস। আরেকটা জিনিস আপনাদেরকে এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বলতেছি কয়েকটা জিনিস। এটা হোয়ারেস আমি এটাকে বলবো যে এইটা থেকে আপনারা অনেক জ্ঞান পাবেন যে কিভাবে আমাদের যে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, মানে 60 ধরনের ডিজেনারেটিভ ডিজিজ তৈরি হয়, সেইটা সম্বন্ধে একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি, যদিও এটা ডাক্তারদের জন্য সায়েন্টিফিক। আপনারা যখন
কার্বোহাইড্রেট নেন, মানে আমাদের যদি শরীর কম্পেনসেট করতে পারে নো প্রবলেম, কারণ আমাদের সবসময় ব্লাডে একটা নর্মাল লেভেল সুগার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের শক্তি উৎপাদন হবে না। এর মানে কি, আমাদের নর্মাল লেভেল থেকে যদি সুগার বেড়ে যায় তাহলে আমাদের প্রবলেম। আপনারা জানেন সুগার ব্লাডে অ্যাকচুয়ালি থাকা উচিত না বেশি, মানে নর্মাল থাকতে হবে, কারণ অলওয়েজ এনার্জি সাপ্লাইয়ের জন্য ফুয়েল দিতে হবে। গ্লুকোজ হচ্ছে ফুয়েল, মানে কি আপনার ব্লাডে সবসময় থাকতে হবে একটা কনস্ট্যান্ট ইয়েতে, আপনার এটাকে সবসময় সাপ্লাই দিতে হবে সেলে। এই গ্লুকোজটা আপনারা সবাই জানেন, এটার দরকার হচ্ছে ইনসুলিন ছাড়া আপনার এই গ্লুকোজ সেলে ঢুকবে না। এর মানে কি, আমরা যদি কার্বোহাইড্রেট খাই আমাদের ব্লাডে ইনসুলিন চলে আসবে, তাই না? এখন যদি ইনসুলিন চলে আসে, এইটাকে আমি বলবো হাইপার ইনসুলিনিমিয়া। এটা লং টাইম থাকে। আমরা যে সবসময় এই সিম্পল কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের সুগারি ফুডস এগুলা খেয়ে যাই সবসময়, অলওয়েজ ইনসুলিন উপরে থাকবে না, হাই ইনসুলিনিমিয়া। এরপরে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আসবে। অন্য একটা জিনিস আমরা দেখেন, এই যে হাই ইনসুলিনিমিয়া কিসের জন্য? কারণ আপনার অলওয়েজ সুগার ব্লাডে বেশি। দেখুন আমি কি বলছি, যে সুগার ব্লাডে বেশি থাকতে পারবে না। এই সুগার কি করে, যখন ব্লাডে সুগার বেশি হয়, সেই সুগার আপনার ক্রস লিঙ্কিং হয় প্রোটিনের সাথে, এইটাকে বলা হয় গ্লাইকেশন। এবং যে প্রোডাক্টটা তৈরি হবে, মানে ক্রস লিঙ্কিংয়ের পরে যে প্রোডাক্টটা তৈরি হবে, সেইটাকে বলা হয় অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস। আবার এই গ্লুকোজটা আপনার লিপিডের সাথে ক্রস লিঙ্কিং হবে, সেইটাকে আমরা কি বলবো? অ্যাডভান্স লাইপোঅক্সিডেশন এন্ড প্রোডাক্টস। এইগুলো যখন আপনার প্রচুর পরিমাণে শরীরে অ্যাকুমুলেট হয়, এইগুলো আপনার সেলকে ড্যামেজ করবে, ইনার লাইন, ব্লাড ভেসেল ইনার লাইনিংকে ড্যামেজ করবে। এইখান থেকে আরম্ভ হয় ইনফ্ল্যামেটরি সাইটোকাইন তৈরি হয়, এইখান থেকে আমাদের ইনফ্লামেশন আরম্ভ হয়। এই জন্যই আমি বলি যে ডায়াবেটিস বলেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেন, যে কোনো ডিজেনারেটিভ ডিজিজ, এইটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ডিজিজেস, এইখান থেকে আরম্ভ হয়। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, আপনারা অনেকে লাইক করেন টোস্ট মানে ব্রেড, তারপরে খুব ফ্রাই করেন, চিকেন ফ্রাই, মানে ব্রাউন কালার হয়। আপনারা জানেন এটা কি জিনিস ব্রাউন কালার? সেইটা হচ্ছে আপনার অক্সিডেশন অফ প্রোটিন। এটাকে প্রসেসটাকে বলা হয় কার্বোনাইলেশন। মানে কার্বোনাইলেশন যখন হয়, তখন এই অক্সিডাইজ প্রোটিন আবার সেই এক্সেস গ্লুকোজের সাথে অ্যাড হবে। অ্যাড হয়ে কী হবে, আপনার একটা তৈরি করবে, আমি এটা কি বলবো, কার্বোনাইলেশনের মানে কার্বোনাইলেটেড প্রোটিন। অনেকে দেখবেন যে শরীরের চামড়ার মধ্যে কালো কালো স্পট, বুঝছেন, ক্যাটারাক্ট, বুঝছেন, এইগুলোর জন্য দায়ী হচ্ছে এই কার্বোনাইলেটেড প্রোটিন, মানে অক্সিডাইজ প্রোটিন উইথ গ্লুকোজ, বুঝছেন। এখন দেখেন যে হাই ব্লাড সুগার ক্রস লিঙ্কিং হচ্ছে লিপিডের সাথে, ক্রস লিঙ্কিং হচ্ছে প্রোটিনের সাথে এবং অক্সিডাইজ প্রোটিনের সাথে, এবং এগুলা কি তৈরি করছে? প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে। আপনার শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম মানে লো হচ্ছে, কারণ এত ROS ফ্রি রেডিক্যালসকে নিউট্রালাইজ করার ক্ষমতা আপনার শরীরে নাই, কারণ আপনি অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লাই দিচ্ছেন না। আপনার শরীরে যে অ্যান্টি সেগুলার পরিমাণ লেভেল কমতেছে, বুঝছেন। এমন এক সময় আসবে যে আপনার অলরেডি মানে আরম্ভ হবে ইনফ্ল্যামেশন, ক্রনিক ইনফ্ল্যামেশন। এইটি হচ্ছে অ্যাকচুয়ালি রুট কজ অফ অল ডিজিজেস। তাহলে আপনারা এখন জানতেছেন যে কিসের জন্য আমাদের এই প্রবলেম হচ্ছে। নেক্সট যেটা আমি বলছি যে ইমিউন সিস্টেমের সাথে জড়িত, মানে ইনফেকশন। আপনার যদি ইমিউন সিস্টেম
ভালো থাকে, ইমিউন সিস্টেম কি, এটাকে আমি বলি আমাদের ডিফেন্স সিস্টেম। মানে প্রত্যেকটা দেশের কি আছে, আপনার আর্মি আছে। আর্মির কাজ কি, আমাদের দেশকে রক্ষা করা বাইরের শত্রু থেকে। সেম আমাদের ইমিউন সিস্টেমও সেম। যে কোনো জিনিস শরীরের জন্য অ্যাবনর্মাল, মানে ন্যাচারাল না শরীরের জন্য, সেইটা ইমিউন সিস্টেম ডিটেক্ট করবে এবং তাকে অ্যাটাক করবে এবং তাকে ধ্বংস করবে এবং বের করবে। এই হচ্ছে ইমিউন সিস্টেমের কাজ। ইনফেকশন আমাদের শরীরের জন্য একটা শত্রু। এর মানে কি, আপনার ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে তাহলে আপনার ইনফেকশনও থাকবে না, বুঝছেন? এর মানে আমি বলবো যে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হবে এবং আমাদের জানতে হবে যে কীভাবে আমাদের ইনফেকশন থেকে মুক্ত থাকতে হবে। সেকেন্ড, থার্ড, আমরা যদি, আমি এখন মোটামুটি আপনাদেরকে বলতেছি যে ট্রিটমেন্টের দিকে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি। থার্ড আমাদের, আমি কি বলছি, যে আমাদের মেডিকেশনস। দেখুন, আমি সবসময় বলি যে মেডিসিন হচ্ছে একটা আনন্যাচারাল আমাদের বডির জন্য। দেখুন, আমরা সবাই বলি হেলথ কেয়ার। আমি মাঝে মাঝে চিন্তা করি, এটা যদি রিয়েলি হেলথ কেয়ার হয় এবং বিলিয়নস অফ ডলার খরচ হচ্ছে এই হেলথ কেয়ারের পিছনে, তাহলে তো আমরা হেলথি থাকতাম, তাই না? আমাদের সরকার এর থেকে যদি এবং আমাদের মেডিকেল সায়েন্স, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, ওরা যদি আমাদের হেলথ কেয়ারের দিকে যদি এনগেজ থাকতো, তাহলে আমরা সবসময় হেলথি থাকি। কিন্তু রিজাল্ট তো দেখতেছি অন্য। আমরা ডে বাই ডে রোগী হচ্ছি, নট হেলথি হচ্ছি। এর মানে কি, আমি এটাকে বলবো আমাদের এই ফুড ইন্ডাস্ট্রি, আমাদের এই মেডিকেল ইন্ডাস্ট্রি এবং আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এইটা হচ্ছে সিক কেয়ার। বিলিভ মি, দিস সিক কেয়ার। আমরা সিক হচ্ছি, এর মানে কি ওরা আমাদেরকে আরও মানে সিকনেস তৈরি করতেছে। এটাকে কি বলা হয়? সিক কেয়ার। এটা হেলথ কেয়ার না, বুঝছেন? তো ঠিক আছে, এই দিকে আমি যাব না। আমাদের যেটা দরকার ডিসকাস করা, সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, সেইটাকে আমরা সেই নিয়ে আলাপ করব। তো দেখুন, এখন আমরা জানি যে রুট কজ, সিকেডির রুট কজ মানে মেডিকেশন আমাদের বন্ধ করতে হবে। এবং অন্যান্য যার একটা গ্রুপ বলছিলাম যে স্মোকিং, অ্যালকোহল, হাই অক্সালেট ডায়েট, তারপরে ডিহাইড্রেশন, বুঝছেন, এইগুলা আমরা বন্ধ করব। ডিহাইড্রেশন মানে কি, আমরা পানি বেশি খাবো। আমাদের স্মোকিং বন্ধ করতে হবে, কারণ স্মোকিং আপনারা জানেন ব্লাড ভেসেল, বুঝছেন, মানে ব্লাড ফ্লো কম হবে, ব্লাড ভেসেল ধ্বংস করবে। এবং অ্যালকোহল আপনারা জানেন এটা কি, এইটাও আপনার প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি করে এবং আমাদের ব্যাড ব্যাকটেরিয়া গাট হেলথ নষ্ট করে এবং লিভার ফাংশনও নষ্ট করে। কারণ লিভার কিন্তু কিডনির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ লিভার আমাদের অনেক প্লাজমা প্রোটিন তৈরি করে। লিভার অনেক আমাদের সমস্ত শরীরে যে বাতাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে যৌগটা, সেইগুলোকে ডেটক্সিফাই করে। এখন লিভার ফাংশন যদি না থাকে ভালো, আপনার কিডনিতে এটা চলে যাবে, যেটা মনে করবেন। তো যেটা বলতে চাচ্ছি, মানে এই হচ্ছে আমাদের রুট কজ, মানে অ্যাসিডিফিকেশন, ক্রনিক অ্যাসিডিফিকেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, এর সাথে জড়িত সমস্ত ডিজেনারেটিভ ডিজিজেস। নেক্সট হচ্ছে ইনফেকশন, এরপর হচ্ছে মেডিকেশনস, এরপর হচ্ছে অন্যান্য ডিজিজ। আরেকটা জিনিস মনে রাখবেন যে কিডনি ব্লাড ফ্লো মানে কিডনি স্টোন, কিডনি স্টোন ওই যে মাইক্রো ব্লাড ভেসেলসে বলছে ওই ডিজেনারেটিভ ডিজিজে পড়ে, কারণ ওইটা আপনার লিকুইড অ্যাসিড। আমাদের বডি তো স্মার্ট, যে কিডনি স্টোন, এই লিকুইড, এটা সেপারেট আলাপ করবো, লাস্টে কিডনি স্টোন নিয়ে আলাপ করবো। আমাদের লিকুইড অ্যাসিডকে বডি সলিড অ্যাসিডে পরিণত করে, হচ্ছে কিডনি স্টোন হচ্ছে একটা সলিড অ্যাসিড প্রোডাক্ট। সলিড অ্যাসিড মনে রাখবেন, মানে শরীর এমন ডেকম্পোজিশন চলে গেছে, শরীরের কম্পেনসেশন করার ক্ষমতা নাই, অ্যাসিডকে নিউট্রালাইজ করার ক্ষমতা নাই। শরীর কী করছে, এই লিকুইড অ্যাসিডকে সে মানে সলিড অ্যাসিডে তৈরি করছে। এটি হচ্ছে কিডনি স্টোন। আমি এটা পরে
মানে সিকিউরিটির পরে কিডনি স্টোন নিয়েও আলাপ করব, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তবে এটি তাহলে আমরা এখন আসেন আর কি কি জিনিস আমাদের জানা দরকার। আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট দরকার হচ্ছে স্টেজ, মানে সিকিউরিটির কয়েকটা স্টেজ রয়ে গেছে, এইটা আমাদের জানতে হবে। কারণ এর উপর আপনার ট্রিটমেন্ট, আপনার খাবার কোনটা কখন খেতে পারবেন, কোনটা আপনার নিষিদ্ধ, কোন স্টেজে কোনটা নিষিদ্ধ, কোনটা খাওয়া যাবে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এই সম্বন্ধে আমি ক্রিয়াটিনিন নিয়েও একটু আলাপ করব। আমাদের সিকেডি আমাদের 5টা স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এ, থার্ড বি, ফোর্থ এবং ফিফথ স্টেজেস। আমি এখন আপনাদেরকে জাস্ট বলবো যে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ আপনার কিডনি হেলথি। অ্যাকচুয়ালি আপনার জাস্ট আইআর ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করেন, আপনার যে কজগুলো ডায়াবেটিস যা আছে এগুলো আপনি দূর করেন, আপনার কিডনি হেলথি, আপনার সব ফাংশন হচ্ছে। আমাদের মেইন কাজ হচ্ছে কিডনি ফিল্ট্রেশন। কি ফিল্ট্রেশন সে করে, যেটা শরীরের জন্য দরকার সেটা সে রাখবে, আর যেটা শরীরের জন্য দরকার না, ওয়াস্ট প্রোডাক্ট, অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট, সেটা পেশাবের মাধ্যমে বের করবে। এই হচ্ছে অ্যাকচুয়ালি কিডনির কাজ। আরও অনেক ফাংশন রয়ে গেছে, এইগুলো আমি ডিসকাস করবো না এখানে। মেইন হচ্ছে যে আপনার মানে ফিল্ট্রেশন, এইটা হচ্ছে মেন। কি কি সে ফিল্টার করে আপনার মনে রাখতে হবে 5টা জিনিস: সোডিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এবং লিকুইড পানি। এইগুলা সে ফিল্টার করে এবং শরীরের ব্যালেন্স ঠিক রাখে, মানে পিএইচ মানে ব্যালেন্সে রাখে, মানে হেলথি পিএইচ। কিডনির মেইন ফাংশন হচ্ছে আপনার বডিকে হেলথি পিএইচে রাখা। এটি তাহলে আমরা ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে আপনার অ্যাকচুয়ালি আমি বলতে গেলে এখন ট্রিটমেন্টে চলে যাচ্ছে। তো ট্রিটমেন্টের আগে চলুন যে স্টেজগুলা আপনি কীভাবে জানবেন আপনার কোন স্টেজ। ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার EGFR এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এইটা আপনার 90-র উপরে থাকতে হবে, সেইটাকে আমরা বলবো ফার্স্ট স্টেজ। 60 থেকে যদি 89-এ থাকে আপনার EGFR, সেইটা হবে আমাদের সেকেন্ড স্টেজ। 30 থেকে যদি 59-এ আপনার GFR থাকে, সেইটাকে আমরা বলবো থার্ড স্টেজ। থার্ড স্টেজে আবার AB অত্যন্ত ইম্পর্টেন্ট ট্রিটমেন্টের জন্য, কোন খাবার নিষিদ্ধ, কোন খাবার দরকার। থার্ড স্টেজকে আমি থার্ড এ বলবো, 3A, সেইটা হচ্ছে আপনার 45 থেকে 59 পর্যন্ত। 3B কি হবে, 30 থেকে আপনার 44 পর্যন্ত, এইটা হচ্ছে 3B। এরপরে আমরা আসবো 4 হচ্ছে 15 থেকে 29, এবং 15-এর নিচে যদি হয়ে যায় আপনাদের ফিফথ স্টেজ। অ্যাকচুয়ালি আমি ফোর্থ স্টেজ এবং ফিফথ স্টেজ কিডনি ডিজিজ নিয়ে আমি রিকমেন্ডেশন খুব একটা দিচ্ছি না, কারণ ফিফথ স্টেজের অনলি 2টা ট্রিটমেন্ট রয়ে গেছে, 2টা উপায় আছে, অন্য কোনো উপায় নাই আমার জ্ঞান অনুসারে। সেইটা হচ্ছে আপনার ডায়ালাইসিস এবং আপনার হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্লান্টেশন। এই 2টাই পথ হচ্ছে, মানে ফিফথ স্টেজে যারা চলে গেছেন, মানে আপনাদের এই 2টা, হয় আপনার ডায়ালাইসিস থাকতে হবে, আর না হয় আপনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। অন্য কোনো ট্রিটমেন্ট এখানে নাই ফিফথ স্টেজ। এই জন্য আমি ফিফথ স্টেজ নিয়ে ডিসকাস করতে চাই না। কিন্তু ফিফথ স্টেজে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি প্রোটিন লস করতেছেন প্রচুর, মানে ফিফথ স্টেজে আপনার শরীর থেকে প্রোটিন চলে যাচ্ছে, আপনার মানে পাটা ফুলে যাবে। কিসের জন্য? কারণ প্রোটিন আমাদের কোথায় তৈরি হয়? অ্যালবুমিন। অ্যালবুমিন কোথায় তৈরি হচ্ছে? আমাদের লিভার তৈরি হচ্ছে। ফিফথ স্টেজে আপনার লিভার ফাংশন সাফার করতেছে, এমন কি আপনার প্রোডাকশন অ্যালবুমিনের প্রোডাকশন কম হচ্ছে। তারপর আপনার
লিকেজ হচ্ছে কিডনির, বুঝছেন, প্রোটিন বের হয়ে যাচ্ছে এবং ডায়ালিসিসের মাধ্যমে আপনার প্রোটিন বের হয়ে যাচ্ছে। এর মানে কি আপনার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি প্রচুর পরিমাণ দেখা দেবে। এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো মানে গুড কোয়ালিটি প্রোটিন, মনে করেন ফ্যাটি ফিশ, বুঝছেন, এবং হোল এগস, বুঝছেন, এগুলা আপনার দরকার ডায়ালিসিসের সময়, এগুলা আপনাদের দরকার হবে, এই প্রোটিন মাস্ট দরকার হবে এটি। তো ঠিক আছে, আমরা এখন জানলাম স্টেজগুলা, তাই না, যে 1, 2, 3A, 3B, 4 এগুলো এখন আমরা জানলাম। ডায়াগনোস আমরা কীভাবে করবো, তাই না, যে আমার যে সিকেডি আমি কীভাবে জানবো যে আমার সিকেডি? দুইটা টেস্ট এনাফ, একটা ইউরিন টেস্ট আর একটা হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট আমি কী করব, আমার ক্রিয়াটিনিন জানবো এবং একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে আমি ইজিএফআর জানবো। আপনার ডাক্তার নেফ্রোলজি যারা আছে ওরা সুন্দর মতো আপনাদেরকে এটা বলে দেবে, মানে আপনার ব্লাড টেস্টের মাধ্যমে যে ইজিএফআর আপনার কি পর্যায়ে আছে, কোন স্টেজে আপনি আছেন এটি। আপনি ইউরিনও ক্রিয়েটিনিন দেখতে পারেন, সেটা আপনার 24 ঘন্টা আপনার ইউরিন কালেক্ট করতে হবে, এরপর আপনি দেখেন যে ইউরিন আপনার ক্রিয়েটিনিনের লেভেল কি। নেক্সট হচ্ছে ইউরিন টেস্ট। এইটা অত্যন্ত, অনলি ক্রিয়েটিনিন দিয়ে আমি বলবো না যে আমার সিকেডি, বুঝছেন, আমি একটু ক্রিয়েটিনিন পরে আসবো যে ক্রিয়েটিনিন কিসের উপর ডিপেন্ড করে, কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ক্রিয়েটিনিন। তো এখন যদি আমি বলি যে আমি বলছি দুইটা টেস্ট আপনার করতে হবে, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে ইউরিন। ইউরিন আমি কী টেস্ট করবো? ইউরিন আমি টেস্ট করবো অ্যালবুমিন এবং ক্রিয়েটিনিনের রেশিওটা দেখব, কারণ অ্যালবুমিন অ্যাকচুয়ালি আমাদের লিভার তৈরি করে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রোটিন, এইটা আপনার ব্লাডে থাকতে হবে, এইটা আপনার পেশাবে থাকা যাবে না। আর ক্রিয়েটিনিন অ্যাকচুয়ালি আপনার ব্লাডে থাকা উচিত না, একটা নর্মাল রেঞ্জ আছে সেই থাকবে, এর উপর থাকা উচিত না, এইটা পেশার মধ্যে আমার কিডনি এটা বের করে দিবে এটি। এখন আমি পেশাবে যদি আমি অ্যালবুমিন পাই এবং অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও আমি যদি দেখি, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ আমার অলরেডি কিডনি প্রবলেম, মানে সিকেডি। এমন কি দুইটা টেস্টের আপনার দরকার, একটা হচ্ছে অ্যালবুমিন এবং ক্রিয়েটিনিন রেশিও, আরেকটা হচ্ছে আপনার ইজিএফআর। এই দুইটার মাধ্যমে আপনি জানবেন যে আপনি কোন পর্যায়ে, কোন স্টেজে আপনি সিকেডিতে আছেন। শুধু ক্রিয়েটিনিন লেভেল দেওয়া হবে না। ক্রিয়েটিনিন কী জিনিস? এইটা হচ্ছে একটা ওয়াস্ট প্রোডাক্ট, মানে একটা অ্যামাইনো অ্যাসিড ডেরাইভেটিভ আছে, সেটাকে বলা হয় ক্রিয়েটিন। এটা সাপ্লিমেন্ট হিসাবে অনেকে ইউজ করেন ক্রিয়েটিন, এটা মাসল গ্রোথের জন্য দরকার, অনেকে বডি বিল্ডাররা এটা ইউজ করেন। তা আপনি যদি বেশি বেশি সাপ্লিমেন্ট ইউজ করেন, আপনার ক্রিয়েটিনিন, আপনার কিডনি ওকে, কিন্তু আপনার ক্রিয়েটিনিন লেভেল হাই হবে। অনেককে দেখা যাচ্ছে হাই ইন্টেন্সিভ ইন্টারভাল, কারণ এইটা হচ্ছে মাসল ওয়ার্কের, মানে মাসল মেটাবলিজমের, প্রোটিন মেটাবলিজমের একটা ওয়াস্ট প্রোডাক্ট ক্রিয়েটিনিন। আপনি যদি ইন্টেন্সিভ এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করার পর দেখবেন যে মাপেন, দেখবেন যে আপনার ক্রিয়েটিনিন বেড়ে গেছে। ডিহাইড্রেশন, মনে করেন আপনার পানি মানে পান করেন, আপনার ক্রিয়েটিনিন বাড়বে। আপনার মনে করেন গাট হেলথ নাই, মানে ব্যাড ব্যাকটেরিয়া বেশি, মানে গুড ব্যাকটেরিয়া কম, আপনার ক্রিয়েটিনিন বাড়বে। আপনার এনএসআইডি মানে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি, তারপরে স্টেরয়েডস, বুঝছেন, স্টেরয়েডস, তারপরে আপনার অ্যান্টিবায়োটিক্স, এইগুলো আপনার ক্রিয়েটিনিন বাড়াবে। এবং যারা বেশি বেশি প্রোটিন খাচ্ছেন, প্রচুর পরিমাণে প্রোটিন, মানে প্রোটিন ডায়েট, বেশি প্রোটিন খাচ্ছেন, ওদেরও ক্রিয়েটিনিন বাড়বে। যাদের মাসল বেশি, বুঝছেন, ওদেরও প্রোটিন আর ক্রিয়েটিনিন ব্লাডে বেশি থাকবে। এর মানে কি, আপনি যদি দেখেন যে, এবং বয়স, এজের সাথে আপনার ক্রিয়েটিনিন ব্লাডে বাড়বে। এর মানে কি, আপনি দেখতেছেন অনলি ক্রিয়েটিনিন মেজার দিয়ে আপনি করতে পারবেন না যে আপনার সিকেডি না রিয়েল সিকেডি না সিকেডি নাই। অনেকের
কিডনি ভালো কিন্তু ক্রিয়েটিন হাই, কিন্তু এই যে সব ফ্যাক্টর বললাম যেগুলা মানে সাপ্লিমেন্ট নিচ্ছেন, হাই প্রোটিন ডায়েট, ডিহাইড্রেশন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপ্যারাসাইটিক্স বুঝছেন, এবং নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস যারা বেশি বেশি নিচ্ছেন ওদের এটা হতে পারে বুঝছেন। এর মানে আপনার এখনও সিকিউরিটি জান নাই যে আপনি ক্রিয়েটিন দেখেছেন আপনার হাই, আপনি ও আমি তো সিকিউরিটি হয়ে গেছি। নো, আপনি দুইটা টেস্ট করেন, ইজিএফআর এবং অ্যালবুমিন ক্রিয়েটিনিনের রেশিও দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ইয়েস আই এম এ সিকিউরিটি পেশেন্ট। তাহলে আমরা কি এখন জানলাম যে রুট কজ, স্টেজ, কিভাবে আমরা ডায়াগনোস করব, জানবো যে আমার সিকিডি, তাই না, এবং ক্রিয়েটিনিন যে কী জিনিস এইটাও আপনারা এখন জানলেন যে, তাই না, এবং শুধু ক্রিয়েটিনিন দিয়ে যে আমি বলবো যে আমার সিকিডি এটা আপনারা জানলেন। এবং আমি কি বলছি যে মেইন হচ্ছে আমাদের কিডনির আরেকটা ফাংশন, নট অনলি ফিল্ট্রেশন, আমাদের কিডনির আরেকটা ফাংশন হচ্ছে আমাদের বডির হেলথি পিএইচ মেনটেন করা। আমাদের কিডনি এত স্মার্ট, আমার বডির পিএইচ যদি অ্যালকালাইন স্টেজে চলে যায় তখন আমার বডি বাইকার্বনেট বের করে দেবে পেশাবের মাধ্যমে, মানে আপনার অ্যালকালাইনিটি কমাবে, মানে আপনার পিএইচকে লোয়ার করবে। আবার যদি আপনার পিএইচ অ্যাসিডিকের দিকে চলে যায়, মানে 7-এর নিচে চলে যায়, লোয়ারে চলে যায়, তখন আপনার কিডনি কী করবে, সোডিয়াম বাইকার্বনেট নিজে তৈরি করবে, বুঝছেন, এই পিএইচ মেনটেন করার জন্য। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কিছু জন্য, যখন আমি ট্রিটমেন্টে যাব আমি আপনাদেরকে এটা বলবো। তো ঠিক আছে, এখন আসুন, যেহেতু আমি কারণ জানি, স্টেজগুলো জানি, তাই না, তাহলে আমি এখন ট্রিটমেন্টে আসতে পারি। আমি ট্রিটমেন্ট বলছি যে আমাদের ট্রিটমেন্ট ডিপেন্ড করবে স্টেজের উপর। খাবারটা এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট। কী জন্য বলছি যে আমার কিডনি ফিল্টার করে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন এবং লিকুইড, এই জিনিসগুলো খাবারের মধ্যে আছে, তাই না। তাহলে কোন স্টেজে কোন খাবারটা আমার নিষেধ এবং কোন স্টেজে কোন খাবারটা আমার দরকার, এরপরে আমি বলবো যে কিডনি হেলথি ফুড বা কিডনি ডিটক্স, বুঝছেন তো, কিডনি হেলথি ফুড, এইটা আমাদের করতে হবে খাবারের মাধ্যমে এবং বেকিং সোডার মাধ্যমে। আপনি আপনার কিডনিকে মেরামত করবেন এবং ডায়ালিসিস থেকে মুক্ত থাকবেন, বুঝছেন তো কী বলছি। তাহলে ফার্স্ট আমরা আসব ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে। কি আপনি খেতে পারবেন, কি আপনার জন্য নিষিদ্ধ, কোনটা আপনার জন্য কন্ট্রা ইন্ডিকেটেড, মানে আপনার এটা নিষিদ্ধ। সোজা কথা, ফার্স্ট এবং স্টেজে আপনার কিডনি নর্মাল, জাস্ট আপনি কয়েকটা জিনিস করেন, কোনো রেস্ট্রিকশন নাই খাবারের প্রতি, সোডিয়াম, পটাশিয়াম কোনো রেস্ট্রিকশন নাই, প্রোটিন কোনো রেস্ট্রিকশন নাই, বুঝছেন। জাস্ট আপনি আপনার পিএইচটা ঠিক করেন এবং আইআরটা ঠিক করেন, মানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা রিমুভ করেন। ইনসুলিন রেজিস্ট্যান্স আমি একটা ভিডিও করছি যে ইনসুলিন রেজিস্ট্যান্সের মেইন হচ্ছে আপনার গ্লুকোজ ইনটেক, মানে কার্বোহাইড্রেট, মানে আপনার ডাইডেজান, এমনকি সাপ্লিমেন্ট ইউজ করেন, যেন ক্রোমিয়াম, পিকোলিনেট, ইনোজিটাল, আলফালিপ হয়ে গেছে। আমি বলছি মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে তাড়াতাড়ি দূর করবেন। আপনাকে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে এই দুইটা জিনিস ঠিক করতে হবে, মানে পিএইচকে আপনার হেলথি পিএইচ আনতে হবে, বডি মানে ব্লাড পিএইচ হেলথি পিএইচ আনতে হবে, এবং আপনাকে আইআরকে দূর করতে হবে। তাহলে আপনার কোনো অন্য কোনো রেস্ট্রিকশন, আপনার সম্পূর্ণ ইউ উইল বি হেলথি। এখন আমরা আসবো থার্ড এবং ফোর্থ স্টেজে। থার্ড এ আমি বলতেছি, এইখানে আমাদেরকে প্রোটিনের লিমিটেশনে থাকতে হবে। ম্যাক্সিমাম আমি রেকমেন্ড করব, বুঝছেন, 80 গ্রাম পার ডে প্রোটিন,
বাট গুড প্রোটিন আমি এখানে কেমন করবো আপনাদেরকে ডিম মানে হোল এগস, নট অনলি হোয়াইট পার্ট, মানে হোল এগ, এবং আমাদের ইলিশ মাছ আছে, সামুদ্রিক মাছ, ফেটি ফিশ ওমেগা 3ও রয়ে গেছে। তাহলে আমরা থার্ড এতে আমরা প্রোটিন মানে ইনটেক লিমিটেশন করবো থার্ড এবং ফোর্থ স্টেজে। এইখানে ইম্পর্টেন্ট আপনাকে সোডিয়ামের রেস্ট্রিকশন রয়ে গেছে। আমার সোডিয়ামে 2 গ্রাম মানে লবণ 2 গ্রামের উপর যাওয়া যাবে না। পটাশিয়ামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 3A-তে আপনার যদি 45-এর উপরে থাকে পটাশিয়ামের আপনার রেস্ট্রিকশন নাই। পটাশিয়ামযুক্ত খাবার আপনারা জানেন, বানান থেকে আরম্ভ করে বিভিন্ন ফল বুঝছেন, স্পিনা কালে বুঝছেন, এগুলো রয়ে গেছে। পটাশিয়াম আপনার অত্যন্ত ভাইটাল একটা মিনারেল, এইটা আপনার দরকার। মানে 3A 45-এর উপরে যদি থাকে তাহলে আপনার পটাশিয়ামের লিমিটেশনের দরকার নাই। কিন্তু 45-এর নিচে যদি থাকে তাহলে আপনার লিমিটেশন পটাশিয়ামে করতে হবে মিনিমাম 3000 মিলিগ্রাম, বুঝছেন 3A। 3B-তে মানে 2000 মিলিগ্রামের নিচে থাকতে হবে 3B-তে, বুঝছেন। আমি বলেছি যে আপনার 3B-তে 3000 মিলিগ্রামের নিচে এবং মানে আমাদের 3A কোনো রেস্ট্রিকশন নাই পটাশিয়ামের, কিন্তু রেস্ট্রিকশন কোথায় থাকবে 3B-তে এবং 4-এ আপনার 2000 মিলিগ্রামের নিচে, এবং 3B-তে আপনার 3000-এর নিচে পটাশিয়াম আপনাকে রাখতে হবে রেস্ট্রিকশন। প্রোটিন বলছি যে আপনার 60 থেকে 80 মিলিগ্রাম আপনার এই থার্ড এবং ফোর্থ স্টেজে। ফিফথ স্টেজে আমি বললাম কি করতে হবে আপনারা জানেন, আপনাদের অনলি ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট। ওইখানে আপনাকে সব কিছু মানে ডাক্তারের নেফ্রোলজি আন্ডার থাকতে হবে। আমি রিকমেন্ড দিব না, কিন্তু আমি একটা রিকমেন্ড দিচ্ছি যে আমি মনে করি যে ওইখানে প্রোটিন ভালো হাই কোয়ালিটি প্রোটিনের আপনার দরকার আছে। বেটার লিসেন টু ইউর নেফ্রোলজিস্ট, ইউর ডক্টর। এখানে আমি আপনাদেরকে কোনো সাজেশান দিব না, বুঝছেন। তাহলে আসুন আমরা এখন স্টেজ অনুযায়ী আমরা জানি যে কোন খাবারটা আমাকে খেতে হবে, কোন খাবারটা কোন স্টেজে রেস্ট্রিকশন রয়ে গেছে। আপনারা পটাশিয়াম কোন খাবারে আছে ওগুলো আপনারা ইন্টারনেটে দেখে নেবেন, বুঝছেন। আমি মনে করি অনেকেই জানেন এটি। এবং লো অক্সালেট খাবার, বুঝছেন, এইগুলা আমি বলবো। এবং যে 10 মানে কিডনি হেলথি, মানে কিছু খাবার আছে কিডনি হেলথি, বুঝছেন, এইগুলা আপনারা খাবেন। এটি কিডনি হেলথি খাবার। এখন আসুন যে খাবার কিডনি হেলথি খাবারটা আমাদের কি জিনিস। একটা জিনিস মনে রাখবেন, আমি আবার রিপিট করতেছি, প্রথম এবং সেকেন্ড স্টেজে কোনো রেস্ট্রিকশন নাই। ওইখানে আপনার IR এবং PhD করবেন, দ্যাটস এনাফ। IR PhD করতে আপনাদের অনেক কিছু ম্যানেজমেন্টই করতে হবে, মানে সোজা কথা মানে ক্যাটো ডায়েট মানে হেলথি লাইফ, মানে 7টা গোপন সূত্র আপনাকে পালন করতে হবে, মানে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে। থার্ড স্টেজেও আপনার যেটা করতে হবে, কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন রয়ে গেছে। জাস্ট ফলো দিস রেস্ট্রিকশনস, এইটি। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি যে কিডনি হেলথি খাবারগুলা কি। কিডনি হেলথি খাবার নাম্বার 1-এ আমি আসবো আপেল। বিলিভ মি, আপেল হচ্ছে, আমি বলি অনেক ডাক্তাররা বলেন একটা আপেল যারা খাবে ডেইলি ওরা সুস্থ থাকবে। এইখানে আপনাদেরকে আবার রিমাইন্ড করতেছি, আমি যখন কোনো খাবারের কথা বলি আমি বারে বারে বলবো না অর্গানিক বা ন্যাচারাল। আপনারা এটা মনে রাখতে হবে যে আমি যে কোনো খাবারের কথা বলি এইটা সোর্স হতে হবে ন্যাচারাল সোর্স আর নয় অর্গানিক সোর্স। অন্য কোনো খাবার আমি রিকমেন্ড করি না। এর মানে আমাদের আপেল খেতে হবে, আমাদের বেরিজ, মানে কিডনি হেলথি বেরি হচ্ছে ক্রানবেরিজ, বাংলায় কী বলে আমি বলতে পারবো না। ক্রানবেরিজ, ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, বুঝছেন, এই বেরি আপনার অত্যন্ত উপকার, কিডনি হেলথি ফুড। এরপরে আপনার ক্যাবেজ,
সাওয়ার ক্রাউট অত্যন্ত ইম্পর্টেন্ট কিডনি হেলথি, কারণ আমাদের গাট হেলথের উপর অনেক কিছু ডিপেন্ড করবো। যে বললাম যে অক্সালিক অ্যাসিড আমাদের অ্যাকচুয়ালি তৈরি করে আমাদের ব্যাড ব্যাকটেরিয়া এবং ইস্ট তৈরি করে। আমাদের গাট হেলথি করতে হবে যাতে আমাদের অক্সালিক অ্যাসিডের পরিমাণ কমে। তা আপনার কী করতে হবে? গাট হেলথি করতে হবে। আমার সাওয়ার ক্রাউট এবং ক্যাবেজ অত্যন্ত হেলথি ফর কিডনি। নেক্সট আমরা আসবো ব্রকোলি এবং কলিফ্লাওয়ার, এইটাও কিডনি হেলথি ফুড। সুইট পটেটো কিডনি হেলথি ফুড, হোল এগ এবং সামুদ্রিক মাছ, ফেটি ফিশ, স্পেশালি ওইখানে ওমেগা 3 রয়ে গেছে, এইটাও কিডনি হেলথি ফুড। তার আমাদের আদা, রসুন, টারমারিক, এইগুলা হচ্ছে কিডনি হেলথি ফুড। এরপরে আমরা আর কি মনে করেন ওয়ালনাটস, নাটস, পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, বুঝছেন, এইগুলোও কিডনি হেলথি ফুড। তাহলে আমরা কি করব? এই কিডনি হেলথি ফুডগুলোতেই বুঝছেন আমরা এগুলা ব্যবহার করব। আরেকটা জিনিস মনে রাখবেন যে স্পিনাক হাই অক্সালেট ডায়েট, হাই অক্সালেট ফুড। স্পিনাকের পরিবর্তে আপনার কেল, KAL, এই কেলে বলা হয়, অত্যন্ত একটা ভেজিটেবলস, এটি আপনার কেল ইউজ করতে পারেন স্পিনাকের পরিবর্তে। লিফি গ্রিনস ইউ মাস্ট ইউজ, কারণ অ্যান্টি অক্সিডেন্ট আমাদের প্রচুর পরিমাণে শরীরে দরকার আছে। ডোন্ট ওয়ারি, ওইখানে আমাদের খাওয়া যাবে না। লিফি গ্রিনস গ্রিন শাক সবজি যত বেশি ইউজ করতে পারেন। এই হচ্ছে আমাদের কিডনি হেলথি ফুড। অনেকে আসুন যে কলা খাওয়া যাবে কিনা, আনারস খাওয়া যাবে কিনা, এটি ওই যে স্টেজগুলো বলছি কোথায় পটাশিয়ামের রেস্ট্রিকশন রয়ে গেছে সেগুলো একটু খেয়াল করেন, যে আপনার ওই 4th স্টেজে না যান, 3Bতে না যান, আপনার কোনো রেস্ট্রিকশন নাই, ইউ ক্যান ইট, ইউ ডোন্ট ওয়ারি। এটি আমাদের এইসব ফল, ভেজিটেবলস, এগুলো আপনার কিডনিকে হেল্প করবে। বায়োকার্বনেট, কারণ কিডনির মেইন ফাংশন হচ্ছে বায়োকার্বনেট তৈরি করা এবং পিএইচকে মেনটেন করা। আপনার এই শাকসবজি সব কিছু অ্যালকালাইন ফুড, সেইগুলো আপনার কিডনিকে সাপোর্ট দিবে, বুঝছেন। আপনার অ্যাসিডিক যে হাই অ্যাসিডিক বডি, সেটা আপনার অ্যালকালাইন স্টেজে আনবে এবং আপনার কিডনির লোড কমাবে, বুঝছেন। কিডনির ফাংশন হচ্ছেন যে লোড দিচ্ছেন, যে এত অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট কিডনি রিমুভ করবে, সেটা আপনি সাপোর্ট দিচ্ছেন কিডনিকে। তাহলে এইগুলো আপনার কিডনির জন্য খারাপ না। আমি একটা স্মুথি রিকমেন্ড করতে পারি আপনাদেরকে, একেবারে সত্যিকার অর্থে, যে কিডনি ডেটক্সিফাইং স্মুথি। এটাকে বলবো কিডনি ডেটক্সিফাইং স্মুথি। কি কি এখানে ইউজ করবেন? আপনার ব্লেন্ডার নেন, সেই ব্লেন্ডারে আপনি বানান নিতে পারেন। এইখানে একটা জিনিস মনে রাখবেন, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু একটু সুগারের প্রতি খেয়াল রাখবেন। এটি যাদের ডায়াবেটিস, আমি বানান ওদেরকে রিকমেন্ড করি না। আপনি বানানোর পরিবর্তে আপেল ইউজ করেন, আপনি ক্যারট ইউজ করতে পারেন, বুঝছেন। আপনি পার্সলি, আমি বলছি স্মুথি, এখানে জিঞ্জার ইউজ করবেন, লেমন ইউজ করবেন, পার্সলি ইউজ করবেন, সেলারি ইউজ করবেন, কুকুম্বার ইউজ করবেন। এইভাবে আপনি একটা ফল ইউজ করেন, হয় বানান, হয় পাইনাপল, হয় আপনার আপেল, বুঝছেন, ইউজ করেন আপনি এই স্মুথিটা খান। দ্যাটস কল কিডনি ডেটক্সিফাইং স্মুথি। এই স্মুথি আপনারা খেতে পারেন এবং ওই যে কিডনি হেলথি ফুডগুলো বললাম সেগুলো আপনারা ইউজ করেন। এখন কথা হচ্ছে, তাহলে কার্বোহাইড্রেট কোথায়? হ্যাঁ, ইউ ক্যান ইট বাকহুইট, ব্ল্যাক রাইস, কিনোয়া, দিস নো রেস্ট্রিকশন। আপনারা এইগুলা খাবেন, আপনার নর্মাল খাবার খাবেন, নো প্রবলেম। এখন আসুন নেক্সট যেটা আমি ডিসকাস করতে চাই, যে সাপ্লিমেন্টস বা অন্য কি আমি আমার এই সিকিউরিটির জন্য কি সাপ্লিমেন্ট ইউজ করতে পারি বা অন্য কি আমি ইউজ করব। যেহেতু আমি বলছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিকেডি জড়িত আপনার আইআর এবং পিএইচ এর সাথে,
এবং ইমিউন সিস্টেমের সাথে জড়িত, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে হবে এবং আমাদেরকে ইনফ্লামেশন দূর করতে হবে। সেটার জন্য কি বলবো, অ্যাডাপ্টোজেন HB21 ইউ শুড ইউজ, টার্মারিক টি ইউ শুড ইউজ, মাস্ট ইউজ টার্মারিক টি। সাপ্লিমেন্ট হিসেবে আমি রিকমেন্ড করব আলফা লিপোইক অ্যাসিড, কারণ ফ্রি রেডিক্যাল আমার শরীরে তৈরি হচ্ছে, এগুলোকে আমাকে সামাল দিতে হবে। নাক, এটা কি বলে, এন অ্যাসেটিলসিস্টেইন, নাক এন অ্যাসেটিলসিস্টেইন। এবং আরেকটা জিনিস, আমি যখন কিডনি স্টোন নিয়ে আলাপ করবো ওইখানে আমি এটা আলাপ করবো, কিডনি স্টোন নিয়ে, তারপরে আমি কিডনি স্টোনে আসতেছি। এর মানে আপনাদেরকে এইসব সাপ্লিমেন্ট আপনারা ইউজ করতে পারেন। মেইন ইস্যু হচ্ছে আপনার গাট হেলথ, কারণ আমাদের সুস্থ গাট থাকতে আপনার কিডনির প্রবলেম অটোমেটিকলি অনেক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। হেলথি গাট, আমি বলছি হেলথি গাট আমার একমাত্র সুস্থতার হচ্ছে গাটকে হেলদি করতে হবে, মানে গুড ব্যাকটেরিয়া বাড়াইতে হবে, ব্যাড ব্যাকটেরিয়া কমাইতে হবে। এর মানে কি, আমাকে প্রোবায়োটিক্স, ভিটামিন D3 আমাকে নিতে হবে। তারপরে কোকোনাট অয়েল, কারণ যাদের কিডনি ডিজিজ ওদের সবসময় গাটে প্রবলেম, এবং ইস্ট মানে এটাকে বলি আমি ক্যান্ডিডা আলবিকান্সও থাকতে পারে, বুঝছেন, বিভিন্ন ধরনের ইনফেকশন থাকতে পারে। যারা রেগুলার কোকোনাট অয়েল ইউজ করবেন অন্য তেল বাদ দিয়ে, তাদের শরীরে ইনফেকশন থাকবে না, কোনো ইনফেকশন না, কারণ কোকোনাট হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাস, বুঝছেন, মানে আপনার ক্যান্ডিডা আলবিকান্সও দূর হয়ে যাবে এবং ইনার লাইনিং অফ গাট এবং স্টোমাক এইগুলাকে হেলদি করবে, রিজেনারেট করবে কোকোনাট অয়েল। এই জন্য কোকোনাট অয়েল মাস্ট আপনার সিকেডি পেশেন্টের জন্য, ভিটামিন D3 মাস্ট, প্রোবায়োটিক মাস্ট, HB21 মাস্ট, টার্মারিক টি মাস্ট, বুঝছেন, এইগুলো আপনারা ইউজ করবেন। এবং যদি সাপ্লিমেন্ট, আমি সাপ্লিমেন্ট দরকার নাই, এগুলো যদি আপনারা ইউজ করেন, যদি কারো সামর্থ্য থাকে বা জোগাড় করতে পারেন, আলফা লিপোইক অ্যাসিড, রেসভেরাট্রল অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাক এন অ্যাসেটিলসিস্টেইন আপনারা ইউজ করতে পারেন। ইটস ওকে। মানে এর মানে কি, আমরা সিকিউরিটি সম্বন্ধে মোটামুটি, যদিও আমি নেফ্রোলজিস্ট না, তবু আমি মনে করি যারা আমার গাইডলাইন্স এগুলো ফলো করবেন আপনারা সিকিউরিটি থেকে মুক্ত থাকবেন। 5 স্টেজে যাবেন না। 5 স্টেজে যাওয়া মানে কি, আপনি শেষ, আপনার আর কোনো রিভার্স বলতে গেলে নাই, বুঝছেন। আমি চাই না যে আপনারা 5 স্টেজে চলে যান। এটি শরীরের পিএইচকে রাখার জন্য দেখেন কত ইম্পর্টেন্ট। আমি এখন একটা বই আপনাদেরকে দেখাবো, এবং বাইকার্বনেট বেকিং সোডা যে কিডনির জন্য কত ইম্পর্টেন্ট, শুধু আমার কথা না, সেইটা আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি। সেই বইতে সেই ডাক্তার বলছে এবং সায়েন্টিস্ট কি বলে যে বাইকার্বনেট এবং কিডনি ডিজিজ। দেখেন আমি দেখাচ্ছি, বইটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, দেখেন সোডিয়াম বাইকার্বনেট, নেচারস ইউনিক ফার্স্ট এইড রেমেডি, ডক্টর মার্ক সার্কাস। দেখেন তার এই বইতে কি লেখা, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন সোডিয়াম বাইকার্বনেট এন্ড কিডনি ডিজিজ, লাস্ট দেখেন এখানে অনেক কিছু আমি আপনাদেরকে বলছি, কিন্তু সাইন্টিফিক ফাইন্ডিংস, দেখেন এখানে লেখা আছে সাইন্টিফিক ফাইন্ডিংস। কি লেখা দেখেন, এইখানে সে লেখছে যে ডক্টর SK হারিয়াচার, নেফ্রোলজিস্ট, কোথায়, মানে টাম্পা, ফ্লোরিডা স্টেট। সে মেনি বছর, মানে সে লেখছে যে আই হ্যাভ বিন ট্রিটিং মাই পেশেন্টস উইথ বাইকার্বনেট ফর মেনি ইয়ার্স in attempts to delay the need for dialysis, and now we finally have a legitimate study to back us up. বুঝছেন তো, সে অনেক বছর যাবৎ মানে সোডা বাইকার্বনেট বেকিং সোডা সে ইউজ করতেছে, মানে ডায়ালিসিসকে ডিলে করার জন্য। তারই মানে সেন্টারে
ডক্টর হারিয়াচার চেম্বারে আরেকটা টেকনিশিয়ান জন টেকনিশিয়ান, সে নিজে মানে ডায়ালাইসিস পেশেন্ট, কিডনি ফেলিওরের জন্য, বুঝছেন। সে কি বলছে যে আমি আমার ডায়ালাইসিসের সাথে সাথে আমি বেকিং সোডা, ওরাল বেকিং সোডা ইউজ করছি এবং আমি ডায়ালাইসিস থেকে এখন মুক্ত। জিনিসটা খেয়াল করেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। দেখেন কি লিখছে, হি states that he was prescribed oral doses of sodium bicarbonate throughout his treatment and still takes it daily to prevent recurrences of kidney failure. বুঝছেন, এর মানে কি যে আমি বলছি যে আমাদের কিডনির ফাংশন হচ্ছে ফিল্ট্রেশন, মানে অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট। আপনার বডির যে প্রচুর পরিমাণে অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট হয়, আপনার কিডনির জন্য একটা বিরাট একটা বার্ডেন, বিরাট লোড। আমার বডি যদি এটা নিউট্রালাইজ করতে পারে এবং এটা ঠিকমতো বের হয়, তাহলে কি আমার কিডনি ওভারলোড হবে? কিডনির ফাংশন কি খারাপ হবে? আমি মনে করি না। এই জন্য যারা কিডনির পেশেন্ট, আমি রিকমেন্ড করেছিলাম যে আপনারা বেকিং সোডা ইউজ করেন, বিভিন্নভাবে বেকিং সোডা ইউজ করতে পারেন। বেকিং সোডা এনেমা ইম্পর্টেন্ট একটা থিংস। বেকিং সোডা এনেমা কীভাবে করে? সেম কফি এনেমা, কিন্তু স্লোলি আপনার বেকিং সোডার পরিমাণ বাড়াবেন। প্রথম 2-3 দিন আপনারা 1 বড় চামচ বেকিং সোডা 1 লিটার পানিতে ইউজ করতে পারেন। টেম্পারেচার হবে 36.5-37 ডিগ্রি সেন্টিগ্রেড। 3-4 দিন পরে আপনার 2 টেবিল চামচ 1 লিটার পানিতে ইউজ করেন। আরও 3-4 দিন পরে 3 বড় চামচ টেবিল স্পুন আপনার বেকিং সোডা ইউজ করেন 1 লিটার পানিতে, বুঝছেন। এইভাবে আপনারা 5 বড় চামচে যেতে পারেন, নো প্রবলেম। কিন্তু নো নিড টু লং টাইম। আপনার পিএইচ স্ট্রিপ থাকতে হবে, মাপতে হবে আপনার বডি পিএইচটা কি। আপনার বডি পিএইচ আপনার হেলথি পিএইচে আনতে হবে। আরেকভাবে কী করতেন, আমি রিকমেন্ড করি বেস্ট, কারণ আমাদের শরীরে ম্যাগনেশিয়াম, যাদের কিডনি প্রবলেম, ম্যাগনেশিয়ামেরও প্রবলেম, আপনি এপসম সল্ট এবং বেকিং সোডার বাদ করেন। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট, একটা গুড স্লিপের জন্য, কারণ ম্যাগনেশিয়াম একটা ভাইটাল মিনারেল আমাদের শরীরের জন্য। যাদের শরীরের প্রবলেম, ওদের সবারই ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি রয়ে গেছে। এটা এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাগনেশিয়াম। এই জন্য একদিক দিয়ে আপনার শরীরে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাচ্ছে, অন্য দিক দিয়ে আপনার বডি পিএইচ ঠিক হচ্ছে। অন্য একটা উপায় বলছি যে অনেকগুলা উপায় আছে বেকিং সোডা আপনি কী খাইবেন। ওরাল বেকিং সোডা আপনি কী নেবেন, আমি বলছি প্রথম 2 সপ্তাহ আপনারা একটা ইন্টেনসিভ কোর্স নেবেন, কিন্তু আপনাদের পিএইচটি থাকতে হবে, পিএইচ মাপতে হবে, দেখতে হবে কোন পর্যায়ে আপনার পিএইচ থাকে। আপনাকে প্রত্যেক 2 ঘন্টা পর পর আপনাকে হাফ টিস্পুন বেকিং সোডা এবং 120 বা 130 মিলিলিটার পানিতে হাফ টিস্পুন মানে 4 চামচের অর্ধেক বেকিং সোডা 150 মিলিলিটার পানিতে প্রত্যেক 2 ঘন্টা পর পর আপনি এটা পান করবেন, কিন্তু 7 বারের বেশি না। ডেইলি 7 বারের বেশি না, মানে 6 বার করেন, 6 বার পান করেন এই বেকিং সোডাটা। বাট ম্যাক্সিমাম 14 ডেজ, মানে 14 দিনের বেশি না। এরপরে আপনি গ্যাপ দেন 2 সপ্তাহ বা 1 মাস। এরপরে আপনার ডেইলি বেকিং সোডা আপনি হয় লেবুর সাথে, আর না হয় আপনি আপনার সাথে ভিনেগারের সাথে আপনি বেকিং সোডা ডেইলি সকালে ঘুম থেকে উঠে আপনি ডেইলি বেকিং সোডা খান, মানে পান করেন। দ্যাট উইল কিপ ইউর পিএইচ, মানে হেলথি পিএইচ। হেলথি পিএইচ অত্যন্ত ইম্পর্টেন্ট শরীরের সুস্থতার জন্য। এবং আপনি যদি লেবু ইউজ করেন এবং আপনার সাথে ভিনেগার ইউজ করেন বেকিং সোডাতে, আপনার যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে রেশিও সেইটাও হেলথি থাকবে এবং প্রচুর পরিমাণে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস, ভিটামিন সি অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো লেবুর সাথে আপনারা পাচ্ছেন। তাহলে আমাদের আরেকটা ট্রিটমেন্ট কী রয়ে গেল সিকেডি পেশেন্টের জন্য, বেকিং সোডা। বেকিং সোডা এইগুলো সব বাংলাদেশে আছে। এই যে ডিসকাস করলাম সাপ্লিমেন্ট ছাড়া,
অ্যাডাপ্টোজেন HB21 বাংলাদেশে রয়ে গেছে। টারমারিক টি তৈরি করার জন্য বাংলাদেশে যেসব দরকার সব রয়ে গেছে। বেকিং সোডা, এপসম সল্ট রয়ে গেছে বাংলাদেশে। কোকোনাট অয়েল বাংলাদেশে রয়ে গেছে। মানে আপনার কিডনিকে ঠিক করার জন্য যা দরকার সব কিছু বাংলাদেশে আমাদের শোরুমে রয়ে গেছে। ঠিক আছে, এখন আমি মনে করি সিকেডি সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আপনারা পেয়েছেন। এগুলা ফলো করেন, ইনশাল্লাহ যারা এখন 5 স্টেজে নাই সুস্থ হবেন, সিকেডি থেকে মুক্ত হবেন। ক্রিয়েটিন নিয়ে চিন্তা করবেন না, ক্রিয়েটিন লো হয়ে আসবে। জাস্ট আপনারা কিডনি হেলথি ফুডগুলা বেশি বেশি খান। আমরা এখন আসব কিডনি স্টোন। এইটাও একটা বুঝছেন সিকেডির একটা ফ্যাক্টর। কিডনি স্টোন, কিডনি স্টোন কি আমি বলছি, আপনার বডি অত্যন্ত অ্যাসিডিক। আপনার বডি যখন অ্যাসিডিক হয়ে যায়, আমাদের খাবার টাবার জন্য জানেন প্রচুর পরিমাণে কারা কিডনি স্টোনে ভোগেন, যারা প্রসেস ফুড খাচ্ছেন, যারা মানে সফট ড্রিঙ্কস পান করতেছেন, যারা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ভেজিটেবলস ফ্রাইড ফুড খাচ্ছেন, এতে ওদেরই এইসব কিডনি স্টোন হবে। যারা অ্যালকোহল স্মোকিং করেন, অ্যালকোহল পান করেন, তাদেরই এই জিনিসটা হবে কিডনি স্টোন। কারণ এইগুলা বডিকে খুব তাড়াতাড়ি অ্যাসিডিফাই করে। বডির যখন কম্পেনসেশন মানে এটা নিউট্রালাইজ না করতে পারে, তখন সে লিকুইড অ্যাসিডকে সে আপনার এটা সলিড অ্যাসিডে তৈরি করে। কিডনি স্টোন হচ্ছে সলিড অ্যাসিড। এর মধ্যে কী থাকে, আপনি যদি ল্যাবরেটরি দেন কিডনি স্টোন, আপনি দেখবেন ওইখানে কী কী পাবেন, ক্যালসিয়াম পাবেন, কী পাবেন, অক্সালিক অ্যাসিড পাবেন, কী পাবেন, ইউরিক অ্যাসিড পাবেন, অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম। এই হচ্ছে আপনার মানে কিডনি স্টোন। মানে ইউরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম, মানে এই হচ্ছে অ্যাসিডিক মানে সলিড অ্যাসিডিক একটা প্রোডাক্ট। তো যাই হোক, কখন এই জিনিসটা তৈরি হয়, দুইটা কারণ। প্রচুর পরিমাণে আমরা অ্যাসিডিক ফুড খাচ্ছি, অ্যাসিড ড্রিঙ্কস নিচ্ছি, তখন আমাদের শরীরে মানে কি হচ্ছে, এইগুলোকে নিউট্রালাইজ করার জন্য আমার বডি ক্যালসিয়াম আপনার বোন থেকে দাঁত থেকে ক্যালসিয়াম নিয়ে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, বুঝছেন তো? মানে ক্যালসিয়াম আপনার ব্লাডে নাই। আর ক্যালসিয়াম ব্লাডে কখন না থাকতে পারে, যখন আপনার শরীরে ভিটামিন D3 অভাব হয় এবং খাবারের মাধ্যমে যখন ক্যালসিয়াম না পান, মানে শরীর আপনার না পায়, তখনই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, তখন কী করবে শরীর, এই অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আপনার বোন এবং দাঁত থেকে আপনার ক্যালসিয়াম নিয়ে ওগুলোকে নিউট্রালাইজ করবে। এর মানে কি আপনার বিরাট রিস্ক অস্টিওপরোসিস হইতে পারে, বুঝছেন, বিভিন্ন অন্যান্য প্রবলেম দেখা দিবে। আবার আরেকটা হচ্ছে যখন আপনার ডায়েটারি মানে ক্যালসিয়ামের অভাব, বুঝছেন, তখনও আপনার বডি ওই বোন থেকে আবার নেবে। এর মানে কি আপনার তিনভাবে আপনার ক্যালসিয়ামের, একটা হচ্ছে ডায়েটারি ইনসাফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম, ভিটামিন D3, কারণ আপনি যদি ভিটামিন D3 হবে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না, বুঝছেন, এবং আপনার প্রচুর পরিমাণে অ্যাসিডিক প্রোডাক্ট খেয়ে যাচ্ছেন, যেটা আপনার ফসফরাস এবং ক্যালসিয়ামের রেশিও নষ্ট করতেছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি কারণ আপনার কিডনি স্টোন। এবং প্রচুর পরিমাণে হাই অক্সালেট ডায়েট, বুঝছেন, আপনারা পান করছেন। এগুলো কি হাই অক্সালেট ডায়েট মানে কি, আপনার মাছ খাচ্ছেন, প্রচুর মাংস খাচ্ছেন, প্রচুর মানে ডায়েরি প্রচুর খাচ্ছেন, বুঝছেন, অ্যালকোহল স্মোকিং এগুলো সব করতেছেন, প্রসেস ফুড এগুলো খাচ্ছেন, এর মানে আপনার তৈরি হচ্ছে। তো এটা ট্রিটমেন্ট কি, এটা ট্রিটমেন্ট ডিপেন্ড করে আপনার কি সাইজ, এই স্টোনের সাইজটা কি। একটা ট্রিটমেন্ট আছে আপনার সার্জিক্যাল, সেটাকে বলা হয় আপনার হাই ইন্টেন্সিভ অ্যাকুস্টিক পালস।
হাই অ্যাকুস্টিক হাই ইন্টেন্সিভ অ্যাকুস্টিক পালস, এটা লিথোট্রিপসি বলা হয়, লিথোট্রাইপসি বলা হয় মেথডটাকে, বুঝছেন। যদি আপনার 4 মিলিমিটারের বেশি হয়ে যায় তাহলে আপনারা এই প্রসিডিউরে যাবেন, বা অন্যান্য সার্জিক্যাল প্রসিডিউর হয়ে গেছে আমি জানি না, হয়তো বা মডার্ন মেডিসিন এখন অনেক কিছু বের করেছেন জানি না। কিন্তু যদি আপনার 4 মিলিলিটারের কম হয় বা 4 মিলিলিটার হয়, তখন আমি 2টা জিনিস আপনাদেরকে রিকমেন্ড করব। একটা হোককে বলা হয় হার্বাল একটা সাপ্লিমেন্ট, এটা বলে চাঙ্কা পিয়েড্রা, এটাকে স্টোন ব্রেকার বলা হয়। এটা শুধু না স্টোন ব্রেকার, এটা অনেক কিছু ফাংশন আছে, ব্লাড সুগার কমাবে, এলডিএল কোলেস্টেরল কমাবে, এটা আপনার গল ব্লাডার স্টোন যাদের আছে ওদের জন্য অত্যন্ত উপকারী, বুঝছেন, মানে অত্যন্ত একটা এবং ব্লাডারের যে আপনার মাসল সেটাকে আপনার রিল্যাক্স করবে, বুঝছেন, আপনার স্টোনটা যাতে বের হয়ে যেতে পারে, বুঝছেন। এটি স্টোনটা বের হওয়ার জন্য আপনার মাসলগুলোকে রিল্যাক্স করবে, মানে প্রসার করবে, আপনার স্টোন বের হয়ে যাবে, এবারে ব্রেক করবে, মানে স্টোন ব্রেকার বলা হয় চাঙ্কা পিয়েড্রা। এটা ডোজ হচ্ছে 5 গ্রাম ডেইলি, মিনিমাম 2 সপ্তাহ, মোর দেন, বুঝছেন। এটা অত্যন্ত এফেক্টিভ। চাঙ্কা পিয়েড্রা অনলাইনে কিনতে পারেন, চাঙ্কা পিয়েড্রা। এইটা ডোজটা হইতে হবে 5 মানে 4.5 গ্রাম মিনিমাম, 5 গ্রাম ডেইলি, বুঝছেন। এই ডেইলি মিনিমাম 2 সপ্তাহ, এরপরে উপরে। আরেকটা পথ হচ্ছে লেবুর রস, মানে আপনাকে 270 মিলিলিটার লেবুর রস তৈরি করতে হবে প্রত্যেক ঘন্টায়, 270 মিলিলিটার। 240 মিলিলিটার লেবুর রস ডাইরেক্ট নেবেন প্রত্যেক ঘন্টায়, বলেছি প্রত্যেক ঘন্টায়, মানে 240 মিলিলিটার ডাইরেক্ট। এরপরে 30 মিলিলিটার লেবুর রস 400 মিলিলিটার পানিতে মিক্স করবেন, মানে 270 মিলিলিটার ডাইরেক্ট লেবুর রস নেবেন, সাথে সাথে আপনার ওই লেবুর পানি, মানে 30 মিলিলিটার লেবুর রস এবং 400 মিলিলিটার পানির যে মিক্সার সেইটা পান করবেন। এইটা আপনার প্রত্যেক ঘন্টায়, বুঝছেন, পান করবেন, আপনার এই স্টোন চলে যাবে। এর মানে কি 2টা পদ্ধতি আছে আপনার কিডনি স্টোন 4 মিলিলিটারের যখন নিচে হয় এটাকে দূর করা, কোনো কিছু দরকার নাই। মানে সোজা কথা হচ্ছে লেবু আর নয় চাঙ্কা পিয়েড্রা দিয়ে আপনি এই প্রবলেম সলভ করুন। এরপর আপনার বডিকে সুস্থ পিএইচে রাখেন। সুস্থ পিএইচে রাখার একমাত্র পদ হচ্ছে অ্যালকালাইন ফুড, অ্যালকালাইন ওয়াটার, বেকিং সোডা এবং ব্রিথিং এক্সারসাইজ। এইগুলো করে আপনার শরীরকে সুস্থ পিএইচে রাখেন, তাহলে আপনারা স্টোন হবে না কোথাও, মানে লিকুইড অ্যাসিড আপনার সলিড অ্যাসিডে আর যাবে না, বুঝছেন। তাহলে আমরা আজকে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক সিকেডি এবং কিডনি স্টোন নিয়ে আলাপ করলাম। আমি মনে করি যে আপনারা যদি এই গাইডলাইন্সগুলো, এই লাইভ প্রোগ্রামের গাইডলাইন্সগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের নট অনলি কিডনি ডিজিজ, আপনাদের শরীরকে সুস্থ করতে পারবেন। সমস্ত প্রবলেমের হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, আমাদের বডি পিএইচ, হেলথি বডি পিএইচ এবং আইআর, এই 3টা জিনিসকে যদি আমরা ঠিক রাখতে পারি, 3টা জিনিস মনে রাখেন, ইমিউন সিস্টেমকে যদি আমরা স্ট্রং রাখতে পারি, আমরা যদি আইআর রিমুভ করতে পারি এবং বডি পিএইচ যদি হেলথি রাখতে পারি, ইউ উইল বি অলওয়েজ হেলথি। আপনার বডিতে ব্যালেন্স আসবে, আমাদের বডির কাছে হোমিওস্ট্যাসিস আসবে, আপনার কোথাও কোনো জায়গায় রোগ থাকবে না, নট হার্ট ডিজিজ, নো ব্রেইন প্রবলেম, নো লিভার প্রবলেম, কোথাও কোনো প্রবলেম থাকবে না, নো আর্থ্রাইটিস, নাথিং। আপনি সুস্থ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।